সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। আজকে মূলত আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, যেটি অংশীদারি কারবার থেকে আমরা মুনাফার বন্টন মানে আবন্টনযোগ্য মুনাফা কতভাবে বন্টন করা যায়, আমরা পুরো ক্লাসে আবন্টনযোগ্য মুনাফার বন্টন তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা আবন্টনযোগ্য মুনাফা অথবা কতভাবে আমরা আবন্টনযোগ্য মুনাফা বন্টন করতে পারি। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা শুরু করি। যেমন প্রথমে আসো, আমাদের এখানে আমরা যে অঙ্কটা দেখিয়েছি সেখানে ধরো এই যে ক্রেডিট পাশে মানে আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে আমাদের আবন্টনযোগ্য মুনাফা হচ্ছে 60,000 মানে 60,000 টাকা। তাহলে এই যে আবন্টনযোগ্য মুনাফা আমরা মুনাফার অংশ হিসাবে এই যে মুনাফার অংশ হিসাবে অংশীদারদের মধ্যে বন্টন করি। তাহলে ধরে নিই আমরা এখানে তিনজন অংশীদার আছে, এ বি এবং সি। তাহলে আমরা আবন্টনযোগ্য মুনাফা এ বি এবং সি এর মধ্যে কতভাবে বন্টন করা যায় তা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসো, চুক্তিতে অথবা প্রশ্নে যদি বলা না থাকে মানে আবন্টনযোগ্য মুনাফা কিভাবে বন্টিত হবে তা যদি উল্লেখ করা না থাকে, তাহলে আমরা অংশীদারদের মধ্যে সমান হারে বা সমহারে বন্টন করব। তাহলে যদি প্রশ্নে আবন্টনযোগ্য মুনাফার অনুপাত দেয়া না থাকে, তাহলে এই 60,000 টাকাকে আমরা কিভাবে বন্টন করব? সমান হারে। যেহেতু আমাদের তিনজন অংশীদার, তাহলে 20,000, 20,000 এবং 20,000 এই 60,000 টাকা বন্টন করে দিব। তাহলে আমি আবার বলছি, কোনো যদি অনুপাত দেয়া না থাকে, অংশীদারদের বন্টনের অনুপাত দেয়া না থাকে, তাহলে আমরা অংশীদারদের মধ্যে সমানভাবে বন্টন করব। এটা হচ্ছে 1 নাম্বার। এবার 2-এ আসো, যদি আমাদেরকে একটা অনুপাত দেয়া থাকে যে 2:1 অনুপাতে বন্টন করতে হবে, এরকম একটা অনুপাত যদি প্রশ্নে দেয়া থাকে, তাহলে আমরা কিভাবে বন্টন করব? একটু খেয়াল করো, যখন অনুপাত দেয়া থাকবে প্রথমে তোমাকে কি করতে হবে? তোমাকে এই অনুপাতটির যোগফল লিখতে হবে। তাহলে 2, 2 এবং 1 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে আমরা কিভাবে বন্টন করব? আমরা এই যে এই 60,000 টাকা, যেটা হচ্ছে আবন্টনযোগ্য মুনাফা, এই আবন্টনযোগ্য মুনাফাকে 5 দিয়ে ভাগ করব এবং 2 দিয়ে গুণ করলে আমরা এর টাকা পাবো। তাহলে যোগফল দিয়ে ভাগ এবং তার নিজস্ব অনুপাত দিয়ে গুণ করলে আমরা এর টাকা পাবো। তাহলে 60,000কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, হ্যাঁ, তাহলে আর যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 24,000 টাকা, 12,000, 5 12 60,000, 12 দুগুণ 24,000 এবং 12 দুগুণ 24,000 এবং 12 একে 12,000। তাহলে এভাবে আমরা বন্টন করব। তাহলে খেয়াল করো, 20, 40, 48, 50, 60,000 টাকা। তাহলে আমরা যদি অনুপাত দেয়া থাকে, তাহলে কিভাবে বন্টন করব? প্রথমে যোগ করে ফেলবো, যোগ করার পরে যত যোগফল আসে যোগফল দিয়ে ভাগ করবো এবং নির্দিষ্ট অনুপাত দিয়ে গুণ করলে আমরা প্রথম জনের টাকা পাবো, এবং যোগফল দিয়ে ভাগ নির্দিষ্ট অনুপাত দিয়ে গুণ করলে দ্বিতীয় জনের টাকা পাবো, এবং যোগফল দিয়ে ভাগ নির্দিষ্ট অনুপাত দিয়ে গুণ করলে তৃতীয় জনের টাকা পাবো। এভাবে আমরা অনুপাত দেয়া থাকলে বন্টন করব। এরপরে আসো 3 নম্বরে আমরা যাই। 3 নম্বরে যদি বলা থাকে যে অংশীদারদের মধ্যে মুনাফা 50%, 30% এবং 20% হারে বন্টিত হবে, এভাবে একটা হার দেয়া থাকতে পারে যে 50%, 30% এবং 20% হারে বন্টিত হবে, তখন আমরা কিভাবে বন্টন করব? তখন খেয়াল করো, আমাদেরকে যদি বলা হয় যে এই আবন্টনযোগ্য মুনাফাটা এভাবে বন্টন করতে হবে, প্রশ্নে বলা আছে যে অংশীদারদের মধ্যে মুনাফা 50%, 30% এবং 30% হারে বন্টন করা হয়। তাহলে আমরা এই 60,000 টাকাকে প্রথমে 50%, 60,000 টাকার 50% হচ্ছে 30,000 টাকা, এই 60,000 টাকার 30% হচ্ছে 18,000 টাকা, এবং 60,000 টাকার 20% হচ্ছে 6 দুগুণে 12,000 টাকা। এভাবে আমরা বন্টন করব। ক্লিয়ার? তাহলে তোমাদেরকে আমি এখানে একটা আবন্টনযোগ্য মুনাফা প্রথমে বের করেছি। এই 60,000 টাকাটা কেমনে বের করছি বলো তো? এই 60,000 টাকাটা হচ্ছে আমরা ক্রেডিট পাশের যোগফল থেকে ডেবিট পাশের যে আইটেমগুলো সেগুলো বাদ দিলে আমাদের আবন্টনযোগ্য মুনাফা অথবা বন্টনযোগ্য মুনাফা 60,000 টাকা, এটাকে আমরা বন্টন করা শিখাচ্ছি তোমাদেরকে। ওকে, এরপরে আসো, যদি বলা থাকে, খেয়াল করো বাচ্চারা, যদি বলা থাকে অনুপাত এইভাবে বন্টিত হবে, তখন আমরা কি করব? 2/1 অনুপাত, 3/1 অনুপাত, 6/1 এভাবে যদি বলা থাকে, তাহলে আমরা কিভাবে বন্টন করব? একটু খেয়াল করো, এই 60,000 টাকাকে আমরা এভাবে বন্টন করতে হবে। তাহলে 60,000 টাকাকে এভাবে বন্টন করতে বলেছে, তাহলে অনুপাতটা ভগ্নাংশে দেওয়া আছে। তাহলে অনুপাতটা কোথায় দেওয়া আছে? এভাবে দেওয়া আছে। এখন আমরা কিভাবে বন্টন করব সেটা তোমাকে বলবো। একটু খেয়াল করো, এভাবে যদি দেয়া থাকে তখন আমরা এটাকে লসাগু করব। লসাগু হচ্ছে কত? 6। তাহলে এই লসাগুকে আমরা হর দিয়ে ভাগ এবং লব দিয়ে কি করব? গুণ করব। তাহলে এই যে 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 3, 3 একে 3, 6 দিয়ে 3 দিয়ে ভাগ করলে 2 একে 2 এবং 1 দিয়ে গুণ করলে 1 একে 1। এখন আমরা নিচেরটা আর দেখার দরকার নাই, এটা আর দেখার দরকার নাই, আমরা এখন অনুপাত দেখব 3:2:1। আমরা এভাবে বের করব।
তাহলে খেয়াল করো, যদি অনুপাত দেয়া থাকে মানে ভগ্নাংশ দেয়া থাকে, তাহলে আমরা এখানে লসাগু করবো, লসাগুকে এরকম করে বের করে ফেলবো। তাহলে এখন আমাদের অনুপাত চলে আসছে 3:2:1। তাহলে আমরা এখন 3 4 5 6 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করলে এর টাকা পাবো। তাহলে 60,000কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 3 দিয়ে গুণ করি, তাহলে 30,000 টাকা পাবো। 60,000কে 6 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করলে 20,000 টাকা পাবো। এবং 60,000কে 6 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করলে 10,000 টাকা পাবো। এভাবে আমরা যদি ভগ্নাংশে দেওয়া থাকে অনুপাতটা, তাহলে আমরা এভাবে ভাগ করব। তাহলে আমরা তিনটা শিখে ফেলেছি। এখন আমরা যাব নিশ্চয়তার দিকে। একটু খেয়াল করো, আমরা দুই ধরনের নিশ্চয়তা শিখাবো আজকে। একটা হচ্ছে একক নিশ্চয়তা, আর একটা হচ্ছে যৌথ নিশ্চয়তা। যদি আমরা 3জন অংশীদার থাকে আমাদের, তাহলে 3জন অংশীদারের মধ্যে 2জন যদি একজনকে নিশ্চয়তা দেয়, আমি যদি তোমাদেরকে বলি এ এবং বি সি কে নিশ্চয়তা দিয়েছে, তাহলে 2জনে একজনকে নিশ্চয়তা দিয়েছে, তাই না? এটাকে বলা হয় যৌথ নিশ্চয়তা। আর যদি একজন আরেকজনকে নিশ্চয়তা দেয়, তখন এটাকে বলা হয় একক নিশ্চয়তা। ক্লিয়ার? তাহলে আমরা দেখি চলো কিভাবে নিশ্চয়তার ক্ষেত্রে আমরা মুনাফার অংশটা অংশীদারদের মধ্যে বন্টন করতে পারি। আচ্ছা, তাহলে আমি এখানে লিখি, একটু খেয়াল করো বাচ্চারা। আমরা ধরো অনুপাত দেয়া আছে 3:2:1। ধরো এই অনুপাতটা প্রশ্নে দেয়া আছে। এখন বলেছে এ এবং বি সি কে নিশ্চয়তা দিয়েছে, যে সি কে নিশ্চয়তা দিয়েছে আমরা সি কে নিশ্চয়তা দিয়েছে যে নিশ্চয়তা দিয়েছে সে কমপক্ষে 20,000 টাকা পাবে। একটু খেয়াল করো, সে কমপক্ষে 20,000 টাকা পাবে, এরকম একটা নিশ্চয়তা দিয়েছি আমরা। তাহলে এ এবং বি মিলে, মানে 2জনে মিলে একজনকে নিশ্চয়তা দিয়েছে সে কমপক্ষে 20,000 টাকা পাবে। তাহলে আমরা এখন কিভাবে মুনাফাটা বন্টন করব? একটু খেয়াল করো, আমরা যখন এরকম নিশ্চয়তার অঙ্ক করব, তখন আমরা চিন্তা করব যে নিশ্চয়তা আমরা সিকে দিয়েছি, অ্যাকচুয়ালি কি সে তার চেয়ে বেশি পাচ্ছে না কম পাচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ধরো এই 60,000কে যদি আমরা, সি কত বলো তো? এ হচ্ছে 3, বি হচ্ছে 2, সি হচ্ছে 1, তাই না? তাহলে সি হচ্ছে 1, তাহলে এর 3টা যোগ করো, যোগ করলে 6 হয়। 6 দিয়ে ভাগ যদি 1 দিয়ে গুণ করে, তাহলে সি পাওয়ার কথা 10,000 টাকা। আর আমি নিশ্চয়তা দিয়েছি কত? 20,000। তাহলে সে তো কম নিবে না, কারণ তাকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, সে 20,000 টাকাই নিবে। তাহলে আপনি সিকে এই 20,000 টাকা দিয়ে দিতে হবে। আর বাদ বাকি কত আছে একটু বলেন তো স্যার? এই 60,000 টাকা যদি 20,000 টাকা যদি আমি সিকে দিয়ে ফেলি, তাহলে আর বাকি কত টাকা আমরা এই দুজনের মধ্যে বন্টন করতে পারবো? 60 থেকে 20 বাদ দেন স্যার, আর 40,000 টাকা আমরা ওদের মধ্যে বন্টন করতে পারবো, 40,000 টাকা। কিভাবে বন্টন করবো একটু খেয়াল করো, বলো তো তাদের অনুপাত কত? দেখো, সি কে টাকাটা দিয়ে ফেলেছি, তাহলে সির অনুপাতটা বাদ দাও। এই দুইজন এই 40,000 টাকা ভাগ করে নিবে। আমি আবারও বলছি, আমরা তো সি কে 20,000 টাকা দিয়ে দিয়েছি, তাই না? তাহলে বাদ বাকি কত আছে? 40,000 টাকা। এই 40,000 টাকা কাদের মধ্যে বন্টন করবা? এ এবং বি এর মধ্যে বন্টন করবা। তাহলে তার অনুপাত কত? তাদের অনুপাত হচ্ছে 5। তাহলে 40,000কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, আমরা যদি 5 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করি, তাহলে আমরা কার টাকা পাবো? এর টাকা পাবো। আর যদি এই 40,000 টাকাকে 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা বি এর টাকা পাবো। তাহলে 40,000 টাকা 5 দিয়ে ভাগ করো, 5 8 40,000, 8 3 8 24,000 টাকা এ পাবে। আর বাদ বাকি হচ্ছে 8 8 2 16,000 টাকা কে পাবে? বি পাবে। এখন খেয়াল করো, তাহলে আমরা কি দেখলাম? প্রথমে আমরা 60,000 থেকে যা নিশ্চয়তা দিয়েছি সেটা দিয়ে দিয়েছি, আর বাদ বাকি টাকাটা ওদের অনুপাতে, বাদ বাকি টাকাটা মানে 60 থেকে 20 গেলে 40,000 টাকা, বাদ বাকি দুইজনের অনুপাতে আমরা ভাগ করে দিয়েছি। এখন কেউ যদি আমাকে প্রশ্ন করো যে স্যার, আপনি বলেছেন প্রথমে আমরা 6 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করে দেখেছি যে সে 20,000 টাকার চেয়ে কম পাচ্ছে, সে যদি স্যার 20,000 টাকার চেয়ে বেশি পাইতো, তখন কি আমরা এখানে 20,000 টাকা লিখতাম? না স্যার, তখন আমরা নিশ্চয়তা দেখার দরকার নাই, নর্মালি এই অনুপাতে ভাগ করে দিতাম। যদি সে ভাগ করার পরে 20,000 টাকার চেয়ে বেশি পেয়ে যায়, ধরো 20,000 টাকার চেয়ে বেশি 30,000 টাকা পাবে, তখন কিন্তু সে নিশ্চয়তার 20,000 টাকা নিবে না, কারণ কথা ছিল কমপক্ষে 20,000 টাকা পাবে, তার চেয়ে বেশিও তো পাইতে পারে, তাই না? তাহলে খেয়াল করো, বেশি পাইলে আর নিশ্চয়তাটা দেখার দরকার নাই, আমরা নর্মালি ভাগ করে দিব অনুপাতে, ঠিক আছে? এটাকে আমরা বলি যৌথ নিশ্চয়তা, দুইজনে মিলে একজনকে নিশ্চয়তা দিয়েছে। এখন আসো, আমি তোমাদেরকে একক নিশ্চয়তা শেখাবো। একক নিশ্চয়তা আসলে কি বলতো? একক নিশ্চয়তা হচ্ছে, খেয়াল করি আমরা, যদি আমাদেরকে বলে যে এ সি কে নিশ্চয়তা দিয়েছে, বলতো কে কাকে নিশ্চয়তা দিয়েছে? এ সি কে নিশ্চয়তা দিয়েছে, ওকে। তাহলে বি বি সে নিশ্চয়তা দেয়ও নাই, নিশ্চয়তা পায়ও না, সে নির্ভেজাল পার্সন, মানে সে নিশ্চয়তা দিবেও না, নিশ্চয়তা নিবেও না। তাহলে খেয়াল করো, এ সি কে নিশ্চয়তা দিয়েছে যে সে কমপক্ষে 20,000 টাকা পাবে। কে কাকে নিশ্চয়তা দিয়েছে? এ সি কে নিশ্চয়তা দিয়েছে, ওকে ফাইন।
এটাকে বলা হয় একক নিশ্চয়তা। কেন একক নিশ্চয়তা বলে জানো? কারণ হচ্ছে এখানে একজন অংশীদার আরেকজন অংশীদারকে নিশ্চয়তা দেয়, সেজন্য এটাকে বলা হয় একক নিশ্চয়তা। ওকে, আচ্ছা, এখন আসো একক নিশ্চয়তার বেলায় যে অংশীদারটা নির্ভেজাল, মানে যে নিশ্চয়তা দেয়ও নাই নিশ্চয়তা পাইও নাই, তার টাকাটা আমরা আগে দিয়ে দিব। তাহলে খেয়াল করো, একক নিশ্চয়তার বেলায় যে অংশীদারটা নির্ভেজাল তার টাকাটা আমরা আগে দিতে হবে। চলো দিয়ে দিই। তাহলে এই 60,000 টাকা আমরা কেমনে ভাগ করবো? 3:2:1, 6। 6 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করলে আমরা 20,000 টাকা কাকে দিয়ে দিব? বি কে দিয়ে দিব। এখন আসো, আমরা সি কে কত টাকা নিশ্চয়তা দিয়েছি? ধরো 15,000 টাকা নিশ্চয়তা দিয়েছি। এখন এ সি কে নিশ্চয়তা দিয়েছে, সে কমপক্ষে 15,000 টাকা পাবে। তারপরে তুমি এখন যদি আমরা নর্মালি 6 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করি, আমরা দেখছি সি এর ভাগে মাত্র 10,000 টাকা পড়ে, কিন্তু সে 10,000 টাকা নিবে না, সে তো নিশ্চয়তা পেয়েছে 15,000 টাকা। তাহলে 15,000 টাকা তাকে তুমি দিতে হবে। তাহলে স্যার এখানে 15,000 টাকাটা বসাই দিব। আবার এই 60,000 থেকে থেকে 15,000 আর 20,000 এই দুজনের টাকাটা বাদ দিই, তাহলে আমরা আর কত পাবো? আর পাবো 30 কত 35,000, 30, 40, 50, 60 না 25,000 টাকা। তাহলে আর 25,000 টাকা কে পাবে? এ পাবে। তাহলে আবার একটু বুঝাই বলি, একক নিশ্চয়তার বেলায় একজন যখন আরেকজনকে নিশ্চয়তা দেয়, তখন একজন নির্ভেজাল পার্সন থাকে, তার টাকাটা আগে বসাই ফেলবো আমরা, যে নির্ভেজাল তার টাকাটা বসাই ফেলবো। আর বাদ বাকি যে দুইজনের টাকা, সেটা আমরা সি কে নিশ্চয়তা দিয়েছি, তাহলে সির নিশ্চয়তার টাকাটা দিয়ে দিব। তাহলে প্রথম হচ্ছে বি এর টাকাটা বসাই ফেলছি, নির্ভেজালের টাকাটা। এরপরে সি কে আমরা নিশ্চয়তা দিয়েছি, আর 60,000 থেকে দুটোটা বাদ দিলে বাদ বাকি যে টাকাটা থাকবে সেটা এ পাবে। এভাবে আমরা ভাগ করে দিব। এটাকে আমরা বলি একক নিশ্চয়তা। আরেকটা জিনিস শিখাবো তোমাদেরকে আজকে, সেটা হচ্ছে মুনাফার দ্বৈত বন্টন। যে মুনাফাকে আমরা, এই যে 60,000 টাকা মুনাফা, এটাকে একভাবে না বন্টন করে ভাগ ভাগ করে বন্টন করব। অনেক সময় দেখবে প্রশ্নে বলা থাকে, এই যে আবন্টনযোগ্য মুনাফা তার 50% এভাবে বন্টন করো, বাদ বাকি 50% অন্যভাবে বন্টন করো। এটাকে আমরা মুনাফার দ্বৈত বন্টন বলি। তাহলে এখন আমরা মুনাফার দ্বৈত বন্টনটা তোমাদেরকে শিখাবো। তাহলে চলো, কিভাবে প্রশ্নে দেয়া থাকতে পারে, কিভাবে আমরা বন্টন করব সেটা শিখছি। এইদিকে তাকাই, আমরা খেয়াল করো বাচ্চারা, এই যে মুনাফা, আমাদের মুনাফা হচ্ছে 60,000 টাকা। প্রশ্নে বলা আছে তার 50%, এই যে মুনাফার 50%, হ্যাঁ মুনাফার 50% আমরা কিভাবে বন্টন করব? এই মুনাফার 50% বন্টন করার জন্য একটা অনুপাত দেয়া আছে, ধরো 2:2:1, এভাবে বন্টন করতে হবে বলেছে। তাহলে তুমি প্রথমে কি করবা? এই যে মুনাফার 50% স্যার এইভাবে বন্টন করতে বলেছে, আচ্ছা আমি একটু এইভাবে লিখি, যে মুনাফার 50% বন্টন করতে বলেছে 2:2:1 অনুপাতে, এটাকে মুনাফার বন্টন বলি। আরেকটা আসো, বাদবাকি 50% কেমনে বন্টন করতে বলেছে স্যার? বাদবাকি 50% বন্টন করতে বলেছে 50%, তারপরে 20% এবং 30% অনুপাতে, এভাবে বন্টন করতে বলেছে। খেয়াল করি, তাহলে আমরা কি শিখলাম? আমরা হচ্ছে স্যার এই যে 60,000 টাকা মুনাফা হয়েছে, এটা একবারে বন্টন করতে পারবেন না। 60,000 টাকার 50% মানে মুনাফার 50% মানে 30,000 টাকা আপনি এভাবে বন্টন করবেন, বাদ বাকি 50% মানে বাদ বাকি 30,000 টাকা আপনি এভাবে বন্টন করবেন। তাহলে চলো আমরা বন্টনটা দেখি। এই যে 30,000 টাকা আমরা কেমনে বন্টন করবো? 2:2:1 মানে 5। তাহলে 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করো 30,000-কে, 6 × 2 = 12,000, এর পরের জন্য 12,000, এর পরের জন্য হচ্ছে 6,000। তাহলে আমরা এইভাবে বন্টন করে ফেলেছি। বলো তো, এই যে বন্টন করলাম তিনটা অংশীদারের মধ্যে, কত টাকা বন্টন করলাম? 30,000 টাকা। তাহলে আরো 30,000 টাকা আছে না বাদ বাকি 50%, এটা কেমনে বন্টন করবা? এটা হচ্ছে 50%, তাহলে 30,000 টাকার 50% হচ্ছে 15,000 টাকা। এরপরে 20%, 30,000 টাকার 20% হচ্ছে 6,000 টাকা, এবং 30%, 30,000 টাকার 30% হচ্ছে 9,000 টাকা। তাহলে এটাও বন্টন করে দিয়েছো। তাহলে চলো মোট কিভাবে বেরোয়? মোট হচ্ছে 15 আর 12 স্যার 27,000 টাকা, 6 আর 12 18,000 টাকা, আর 9 আর 6 15,000 টাকা। এইভাবে আমরা বন্টন করে দিব, তাই না স্যার? তাহলে খেয়াল করো, এখানে এই 60,000 টাকা থেকে 27,000 টাকা এ পাবে, 60,000 টাকা থেকে 18,000 টাকা বি এ পাবে, আর 60,000 টাকা থেকে 15,000 টাকা সি পাবে। হয়ে গেল মুনাফার দ্বৈত বন্টন। তাহলে আমাদের কাছে আসলে মানে একটু যদি সিরিয়াসলি আমরা মুনাফার বন্টনটা শিখি, তাহলে কোনো অঙ্কই আমার কাছে কঠিন মনে হবে না মুনাফার বন্টনটা। আচ্ছা, আরেকটা বন্টন আছে, ওটা একটু শিখাই তোমাদেরকে। তাহলে এটাকে মুনাফার দ্বৈত বন্টন বলে, মানে এই মুনাফাটাকে দুই ভাবে ভাগ করে আমরা বন্টন করে দিয়েছি, এটাকে দ্বৈত বন্টন বলা হয়। স্যার আরেকটা জিনিস একটু করে শিখাই, সেটা হচ্ছে মুনাফা মূলধন অনুপাতে বন্টিত হবে। মুনাফা কি অনুপাতে বন্টিত হবে? মূলধন অনুপাতে। অনেক সময় তোমাকে বলবে, খেয়াল করো, মুনাফাটা মূলধন অনুপাতে বন্টিত হবে, অনুপাতে বন্টিত হবে। অ্যাকচুয়ালি ধরো মূলধন অনুপাত মানে হচ্ছে তোমার যে মূলধন, যে অনুপাতে, ধরো মূলধন হচ্ছে 2 লক্ষ টাকা প্রথম জন, এর পরের জন হচ্ছে 1.5 লক্ষ টাকা, এর পরের জন হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে এভাবে আসলে মুনাফাটা বন্টন করতে হবে।
তাহলে যদি তোমাকে বলে মুনাফা মূলধন অনুপাতে বন্টিত হবে, তাহলে মুনাফা যদি মূলধন অনুপাতে বন্টিত হয় তাহলে মূলধন কে কত আনছে এটা তোমাকে দেখতে হবে। এত টাকা মূলধন, এত টাকা মূলধন, এত টাকা মূলধন, এখানে অতিরিক্ত মূলধন যোগ করার দরকার নেই, শুধুমাত্র প্রারম্ভিক মূলধন অনুপাতটা এখানে লিখবা। তাহলে মূলধন অনুপাতে বললে আমরা প্রারম্ভিক মূলধন অনুপাতে ধরবো, ঠিক আছে? ওকে ফাইন। এখন আসো আমরা যদি এত বড় অনুপাত তো একটু কাটাকাটি করে ছোট করে নিই। 2 লক্ষকে আমরা এখানে 20 লিখি, এখানে 15 লিখি, আর এখানে কত 10 লিখি, এটা হচ্ছে মূলধন অনুপাত। তাহলে আরো একটু ছোট করা যায়, 5 দিয়ে কাটলে 5 4 5 20, 3 5 15, 5 2 10। তাহলে এই যে অনুপাত চলে আসছে, এখন তো আমরা ইজিলি বন্টন করতে পারবো। তাহলে মূলধন অনুপাত বললে আমাকে প্রথমে মূলধন লিখতে হবে আর মূলধনটাকে কাটাকাটি করে ছোট করে নিতে হবে। তাহলে 4 5 6 7 8 9, 9 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ করলে 8 টাকা, 9 দিয়ে ভাগ 4 3 দিয়ে গুণ করলে বি এর টাকা, আর 9 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করলে সি এর টাকা। তাহলে স্যার আজকের ক্লাসে মূলত আমরা কি শিখলাম, যে আবন্টনযোগ্য মুনাফা, বন্টনযোগ্য মুনাফা আমরা কিভাবে অংশীদারদের মধ্যে বন্টন করা পরীক্ষা আসতে পারে। তাহলে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে আমরা মুনাফার বন্টনটা শিখে যাব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে ধন্যবাদ।